সাল 1946। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। লাগাতার বম্বিংয়ে জার্মানির বড় বড় শহরগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। 1 কোটি মানুষ তখনও নিখোঁজ, কেউ বন্দী সোভিয়েতদের হাতে, আবার কেউ আমেরিকা বা ব্রিটিশদের কাছে। এই সময় বার্লিনের ধ্বংসস্তূপে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিল। খাদ্যের অভাবে তাদের শরীর দিন দিন ফ্যাকাশে হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডায় তাদের কাছে পর্যাপ্ত শীতের পোশাকও ছিল না। 1 ফোঁটা দুধের অভাবে মারা যাচ্ছিল হাজার হাজার শিশু। মানুষের কাছে টাকা ছিল, কিন্তু সেই টাকার কোনো মূল্য ছিল না। এর ফলে শুরু হয়েছিল দেওয়া নেওয়া প্রথা। অন্যদিকে আবার মিত্রশক্তির সমস্ত ক্ষোভ এসে পড়ে জার্মানির উপর। পরপর 2টো বিশ্বযুদ্ধ শুরু করা এই জার্মানিকে তারা ভেঙে 4 টুকরো করে দেয়। জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় এক বিশাল বড় করের বোঝা। সাধারণ জার্মানরা লজ্জায় অপমানের দিন কাটাতে থাকে। যে জার্মানি একটা সময় ইউরোপের সব থেকে ধনী দেশ ছিল, আজ তারাই হয়ে যায় ইউরোপের সব থেকে পিছিয়ে পড়া দেশ। এই অবস্থা থেকে যে জার্মানি কখনো বেরোতে পারবে তা কেউ কোনোদিন ভাবতেও পারেনি। কিন্তু মাত্র 10 বছরের মধ্যে জার্মানি এমন কিছু করে যা দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে জার্মানি বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। BMW, অডি, অ্যাডিডাস, ভোক্সওয়াগন, বিশ্বের সমস্ত নামি দামি কোম্পানির গড় এই জার্মানি। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? যুদ্ধ বিধ্বস্ত জার্মানি কিভাবে ঘুরে দাঁড়ালো? ইউরোপের যে দেশগুলো জার্মানিকে যুদ্ধে হারিয়েছিল, জার্মানি কিভাবে তাদেরকেও পেছনে ফেলে দিল? তো নমস্কার, আমি রয়েছে মিঠুন আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আর আজ কথা হবে উইটশ্যাফসউন্ডার অর্থাৎ জার্মানির ইকোনমিক মিরাকেল নিয়ে। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ইভেন আমরাও এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। 7ই মে 1945 জার্মানি অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্যারেন্ডার করে। একদিকে সোভিয়েত রেড আর্মি আর অন্যদিকে আমেরিকা, ফ্রান্স আর ব্রিটেনের মিত্রশক্তি জার্মানিকে পুরোপুরি দখল করে নেয়। এরপর শুরু হয় এক নারকীয় বদলা। 6 বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত ক্ষয়ক্ষতির দায়ভার জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। এই সময় শুরু হয় গণহত্যা, যার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হল নেমেরস্ট্রফ ম্যাসাকার। শুধুমাত্র বার্লিনের রেড আর্মি আর মিত্রশক্তির হাতে প্রায় 1 লক্ষ নারী ধর্ষিত হয়। উইলিয়াম হিচককের মতে একজন ভিকটিমকে এক দিনে 60 থেকে 70 বার ধর্ষণ করা হয়েছিল। বার্লিনের বিভিন্ন হসপিটালে হঠাৎ করে বেড়ে যায় অ্যাবর্শনের রেট। এই ঘটনা চলতে থাকে আগামী আরও প্রায় 2 থেকে 3 বছর। মিত্রশক্তির এই বর্বরতা নিয়ে উইকিপিডিয়া একটা ডেডিকেটেড পেজ আছে, আপনি চাইলে সেটা পড়তে পারেন। তবে জার্মানদের দুর্ভোগ এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে জার্মানি ছিল ইউরোপের একটা ভীষণই উন্নত দেশ। গোটা জার্মানি জুড়ে ছিল রেলপথ, ইলেকট্রিসিটি, পানীয় জল, খাদ্যের ভাণ্ডার, উন্নত ট্রান্সপোর্টেশন সিস্টেম। ইভেন একজন সাধারণ জার্মানও খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। একটা রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে মানে 1936 সাল নাগাদ একজন সাধারণ জার্মান গড়ে 3100 ক্যালোরি খাবার খেতেন। মানে শরীর সুস্থ রাখার জন্য একেবারে পর্যাপ্ত পরিমাণে খাবার। কিন্তু যুদ্ধে সৈন্যদের খাবার সাপ্লাই দিতে গিয়ে হিটলারের নাৎজি বাহিনী এই খাবারের পরিমাণ কমিয়ে দেয়। সেই সময় রেশনিং সিস্টেমের মাধ্যমে খাবার দেওয়া হতো। এই সময় খাবারের পরিমাণ কমিয়ে রাখা হয়েছিল 2000 ক্যালোরি প্রতি ব্যক্তি। কিন্তু যুদ্ধের পর যখন মিত্রশক্তি গোটা জার্মানি দখল করে নেয়, তখন কিছু কিছু জায়গায় এতটাই খাদ্যের অভাব ছিল যে ডেইলি একজন জার্মান রেশনে মাত্র 1000 ক্যালোরি পেতেন। শিশুদের পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর। তাদের রেশনে দুধের ব্যবস্থা ছিল, কিন্তু তা পর্যাপ্ত ছিল না। অনেক জার্মান মা নিজেদের রেশনের অংশ তার সন্তানকে দিয়ে দিনের পর দিন নিজে না খেয়ে থাকতেন। এই খাবারের পাশাপাশি মাথার উপর একটা ছাদ পাওয়াও তখন ভাগ্যের ব্যাপার ছিল। জার্মানির বড় বড় শহরগুলোর প্রায় 40% ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র বার্লিনে প্রায় 6 লক্ষ অ্যাপার্টমেন্ট বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। এই সময় একটা ছোট ছোট ঘরের মধ্যে 20 থেকে 25 জন মানুষ ঠাসাঠাসি করে থাকতেন। লক্ষ লক্ষ মানুষের কাছে পর্যাপ্ত জল ছিল না, গ্যাস কিংবা ইলেকট্রিসিটি ছিল না। গোটা দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেমও একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ব্রিটিশরা জার্মানির যে অংশ দখল করেছিল
সেখানে যুদ্ধের আগে প্রায় 13,000 কিলোমিটার রেলপথ ছিল। যুদ্ধের পরে সেখানে মাত্র 1,000 কিলোমিটার রেলপথ অবশিষ্ট ছিল। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ, টানেল এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এর মধ্যে পূর্ব ইউরোপ থেকে লক্ষ লক্ষ জার্মান উদ্বাস্তু পশ্চিম দিকে আসতে শুরু করেছিলেন। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতে জার্মানির যে মুদ্রা রাইক্সমার্ক, সেটা একেবারে মূল্যহীন হয়ে যায়। নাৎজি সরকার যুদ্ধ চালানোর জন্য বছরের পর বছর ধরে বিপুল পরিমাণে টাকা ছাপিয়েছিল, যে বিষয়ে আমি ডিটেলসে এই ভিডিওটা আলোচনা করেছিলাম। এই ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম যে জার্মানি কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর ধনী হয়েছিল, যেটা মূলত হিটলারের একটা স্ক্যাম ছিল। আর বলতে পারেন সেই স্ক্যামের ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানরা ভোগ করছিল। আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন ওয়ার্ল্ড ওয়ার 2 জার্মানি রোমাঞ্চোপিডিয়া, তাহলেই পেয়ে যাবেন। তো আমরা ফিরে আসি টপিকে। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই তুলনায় 1945 সালে যখন যুদ্ধ শেষ হয়, তখন জার্মানির ভেতরে টাকার সাপ্লাই সাধারণের তুলনায় প্রায় 7 গুণ বেশি ছিল। মানে যে মানুষটার কাছে 100 টাকা থাকার কথা ছিল, সেই মানুষটার কাছে ছিল 700 টাকা। এবার টাকা থাকলেও দোকানে কেনার মতো সামগ্রী ছিল না। সরকার আগে থেকেই সমস্ত জিনিসের দাম ঠিক করে রেখেছিল। এতে সমস্যা হয়, যেহেতু সবার কাছে টাকার ফ্লো বেড়ে গিয়েছিল, তাই দোকানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল সেগুলোর দাম তুলনামূলক অনেক কম ছিল। এতে দোকানিরা, ব্যবসায়ীরা লসে পড়ছিল। ফলে তারা জিনিসপত্র আর দোকানে রাখছিল না, তারা জিনিসপত্র কালোবাজারি করতে শুরু করে। এবার এই যে টাকার ভ্যালু কমে গেছে, জিনিসপত্র ঠিকঠাক করে পাওয়া যাচ্ছিল না, এই পরিস্থিতিতেই শুরু হয় একটা আদিম যুগের প্রথা, যেটাকে আমরা দেওয়া নেওয়া প্রথা নামে জানি। কেউ হয়তো নিজের ঘড়ি দিয়ে আলু কিনছিল, কেউ বিয়ের আংটি দিয়ে কয়লা কিনছিল, আবার কেউ পরিবারের শেষ ভালো কোটটা দিয়ে কয়েক কেজি শস্য কেনে। এমনকি এই রিপোর্টে পাওয়া গেছে যে কোনো ব্যক্তি তার শখের ক্যামেরাটা দিয়ে দিয়েছে 5 কেজি গাজরের জন্য। তবে সব কিছুর থেকেও বেশি মূল্যবান ছিল আমেরিকান সিগারেট। আর বলতে পারেন এই আমেরিকান সিগারেটই হয়ে উঠেছিল জার্মানদের নতুন কারেন্সি। এবার এতটা শুনে যদি আপনি মনে করে থাকেন যে জার্মানদের দুর্দশা এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে মিত্রশক্তি জার্মানিকে 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করে দিয়েছিল। দেখুন, এই গোটা বিশ্বযুদ্ধে জার্মানির সব থেকে বেশি ক্ষতি করেছিল সোভিয়েত ইউনিয়নের। তাই পূর্ব জার্মানির একটা বড় অংশ দখল করে নেয় সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স জার্মানির 3 ভাগ দখল করে নেয়। এছাড়াও জার্মানির রাজধানী বার্লিনকেও 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। কার্যত এই সময় জার্মানির 2 ভাগে দুটো আলাদা আলাদা আইডিওলজি রাজত্ব করছিল। পশ্চিমে ছিল ক্যাপিটালিজম আর পূর্বে ছিল কমিউনিজম। এই কথাটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমি নিজেও পড়ে শকড হয়ে গিয়েছিলাম। সোভিয়েতরা এই যুদ্ধের সমস্ত ক্ষয়ক্ষতি হিসাবে জার্মানির যে বিশাল বিশাল কলকারখানাগুলো ছিল, সেখানকার সমস্ত মেশিন, কলকাবজা এগুলো খুলে খুলে সোভিয়েত ইউনিয়নে নিয়ে যাচ্ছিল। বড় বড় জমিদার, ইন্ডাস্ট্রিয়াল ওনারদের সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে। বহু ব্যবসা যেগুলো প্রাইভেট ছিল সেগুলোকে ন্যাশনালাইজ করে দেয়। আর পূর্ব জার্মানির গোটা ইকোনমিক সিস্টেমকে তারা সোভিয়েত স্টাইলে প্ল্যান করে। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স জার্মানির হাজার হাজার বিজ্ঞানীদের পেটেন্টেড সমস্ত আবিষ্কারগুলোকে কার্যত চুরি করে নেয়। আর এগুলো সমস্ত কিছু করা হয়েছিল ক্ষতিপূরণের নামে। এছাড়াও জার্মানির উপরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। এবং এই সময় সিচুয়েশনটা এমন ছিল যে একজন জার্মানির কোন জোনে বসবাস করছে তার উপরে ডিপেন্ড করত তার গোটা জীবন। একবার ভাবুন, 2টো জোনের স্কুলের টেক্সট বই আলাদা ছিল। কোথায় কোন নিউজ পেপার পাবলিশ হবে, কোথায় কোন ব্যবসা করতে গেলে মিলিটারি পারমিশন নিতে হবে, এই সমস্ত কিছু ডিফারেন্ট ছিল। হয়তো ধরুন যুদ্ধের আগে জার্মানির পশ্চিম দিক থেকে কোনো একটা কাঁচা মাল পূর্ব দিকের কোনো কারখানায় যেত, কিন্তু এখন যেহেতু জার্মানি মাঝখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছিল, সেটা আর পসিবল ছিল না। আর এতে সব থেকে বেশি ক্ষতি হয় জার্মান ইকোনমির। এক কথায় মিত্র শক্তিরা কেউই চাইছিল না যে জার্মানি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াক। এমনকি আমেরিকা তো এমন একটা বিল পাশ করেছিল যেখানে ক্লিয়ারলি বলা হয়েছিল যে জার্মানির অর্থনীতি শক্তিশালী হোক, এরকম কোনো কিছুই তারা করতে চায় না। কারণ তাদের ভয় ছিল জার্মানি যদি আবার শক্তিশালী হয়, তাদের ইকোনমি যদি আবার স্ট্রং হয়, তাহলে হয়তো তারা এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে।
এবার হয়তো আশা করি আপনিও বিষয়টা ফিল করতে পারবেন যে একজন সাধারণ জার্মান এ সময় ঠিক কতটা ভেঙে পড়েছিল, তারা দিনের পর দিন কতটা হীনমন্যতায় ভুগছিল। তবে সব কিছুর মধ্যে একটা ব্যক্তি ছিল যে নিজের দেশের উপর ভরসা রেখেছিল, আর এই লোকটার নাম ছিল লুডভিগ আরহার্ট। আপনি বলতে পারেন এই লোকটাই ছিল আধুনিক জার্মানির শক্তিশালী অর্থনীতির প্রথম আর্কিটেক্ট। চলুন এবার জার্মানির ট্রান্সফরমেশনের কাহিনীটা আপনাদেরকে বলি। মিত্রশক্তি চাইছিল যে জার্মানি যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতেই না পারে, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। কিন্তু শকিং পার্ট হচ্ছে এই আমেরিকায় জার্মানির অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিল। এর পেছনে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিওপলিটিক্যাল রিজন রয়েছে, একটা একটা করে বলি। প্রথমত, যুদ্ধের আগে জার্মানি ছিল ইউরোপের সবথেকে শক্তিশালী অর্থনীতি। তাদের ইন্ডাস্ট্রি ছিল ইউরোপ তথা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ইন্ডাস্ট্রি। কিন্তু যুদ্ধের পর আমেরিকা দেখে যে জার্মানিকে বাদ দিয়ে গোটা ইউরোপকে রিবিল্ড করা একেবারেই সম্ভব নয়। ইউরোপ তখনই ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে যখন জার্মান ইকোনমি শক্তিশালী হবে। মানে জার্মানি ঠিক এতটাই ইম্পর্টেন্ট একটা কান্ট্রি। এবার আপনি ভাবতে পারেন যে ইউরোপকে ধনী করার পেছনে আমেরিকার কি কারণ থাকতে পারে। ইউরোপের ইকোনমি যখন স্ট্রং হবে তখন আমেরিকা তাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করছিল সেগুলো তারা ইউরোপে চড়া দামে বিক্রি করতে পারবে। দ্বিতীয় কারণটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনাকে একটু আগেই বললাম যে জার্মানির পূর্ব দিকটা আমেরিকা, ফ্রান্স আর ব্রিটেন দখল করে নিয়েছিল। কিন্তু ফ্রান্স আর ব্রিটেন সদ্য যুদ্ধ থেকে উঠে তাদের অর্থনীতি আর তেমন ছিল না যে তারা নিজেদের ভাগে থাকা জার্মানিকে মেনটেন করবে। তখন তারা কি করে, তাদের দুটো ভাগকে তারা আমেরিকার হাতে তুলে দেয়। ফলে ওয়েস্ট জার্মানির সমস্ত দায়ভার চলে আসে আমেরিকার হাতে। মানে এই সময় একদিকে ছিল আমেরিকা আর একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এই যে আমেরিকা ওয়েস্ট জার্মানকে মেনটেন করছে, এর তো একটা কস্ট ছিল। যদিও ওই মিত্রশক্তিগুলো জার্মানিকে দখল করে তাদের কাছ থেকেই অকুপেশন কস্ট নিচ্ছিল, কিন্তু তারপরেও আমেরিকার যে একটা বিশাল বড় মিলিটারি বাহিনী জার্মানিতে ডিপ্লয়েড ছিল, তার কিন্তু একটা হিউজ খরচ ছিল। এর পাশাপাশি যে কয়েক কোটি জার্মান তাদের রেগুলার খাবারের যোগান আমেরিকাকেই করতে হচ্ছিল। আসলে এরা যুদ্ধে হারলেও এরা ছিল জার্মান, এদেরকে তো আর ওই আমাদের ভারতীয়দেরকে যেভাবে ওরা ট্রিট করেছে সেভাবে ট্রিট করতে পারতো না। তাই এদের রেগুলার খাবারের যোগান আমেরিকাকেই করতে হচ্ছিল। আর এই সব থেকে আমেরিকার বেরোনোর একটাই উপায় ছিল, জার্মান ইকোনমিকে স্ট্রং করা। এবার তৃতীয় যে কারণটা রয়েছে তার সাথে জড়িয়ে রয়েছে কোল্ড ওয়ারের কাহিনী। সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম যাতে পশ্চিম জার্মানিতে ছড়িয়ে না পড়ে, তাই আমেরিকা চাইছিল পশ্চিম জার্মানিকে একটা পারফেক্ট ক্যাপিটালিস্ট ইকোনমি বানাতে, যাতে এটা সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের একটা ডিটারেন্স হিসেবে কাজ করতে পারে। আমেরিকার ভয় ছিল যদি পশ্চিম জার্মানি গরিব হয়ে যায়, পশ্চিম জার্মানি যদি অনুন্নত হয়ে যায়, তাহলে হয়তো ধীরে ধীরে ইউরোপের বাকি দেশগুলোতেও কমিউনিজম ছড়িয়ে পড়বে। তবে কারণ যাই থাক না কেন, এর ফলে কিন্তু আখেরে লাভ হয়েছিল জার্মানিরই। 1948 সালে আমেরিকা পশ্চিম জার্মানিকে রিবিল্ড করার জন্য নিয়ে আসে মার্শাল প্ল্যান। আর এই সময় লুডভিগ আরহার্টকে দায়িত্ব দেওয়া হয় জার্মানির অর্থনীতির চাকা ঘোরানোর জন্য। এবার এই লুডভিগ লোকটা কে ছিলেন, চলুন সেই বিষয়ে একটু ছোট্ট করে আপনাদের ইনফরমেশন দিয়ে দেয়। লুডভিগ আরহার্ট কোনো সাধারণ সেনা অফিসার ছিলেন না, তিনি ছিলেন একজন ইকোনমিস্ট কাম বিজনেসম্যান। হিটলার বেঁচে থাকাকালীনও তিনি জার্মানির নাৎজি সরকারের ইকোনমি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে আমেরিকার কাছে তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। এবার এই আমেরিকার মার্শাল প্ল্যানে ঠিক করা হয় জার্মানিকে আবার রিবিল্ড করা হবে, এবং এর জন্য জার্মানিকে দেওয়া হয় $1.3 বিলিয়ন, যার আজকের দিনে মার্কেট ভ্যালু প্রায় $13 বিলিয়ন কাছাকাছি। তবে এটা কিন্তু সে সময় জার্মানির মোট যে জিডিপি ছিল তার মাত্র 3% ছিল। মানে ওই টাকায় গোটা জার্মানিকে রিবিল্ড করা একেবারে সম্ভব ছিল না। লুডভিগ এই সময় একটা জিনিস বুঝতে পারেন যে শুধুমাত্র বিদেশি সাহায্য নিয়ে জার্মানিকে বাঁচানো সম্ভব নয়। জার্মানিকে বাঁচাতে হলে এমন কিছু করতে হবে যেখানে মানুষ নিজে কাজ করবে, ব্যবসা করবে, প্রোডাক্ট তৈরি করবে এবং নিজের উপার্জনে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আর এই সময় জার্মানির সবথেকে বড় সমস্যা ছিল তাদের কারেন্সি। লুডভিগ বুঝতে পারেন মানুষের কাছে এই মুহূর্তে এমন একটা কারেন্সি দরকার যার উপরে মানুষ ভরসা করতে পারবে। ব্যবসায়ীদের এমন একটা মার্কেট দরকার যেখানে পণ্য তৈরি করলে তাদের লাভ হবে, আর সাধারণ মানুষকে এমন একটা কজ দিতে হবে যার কারণে তারা আবার কাজ করতে শুরু করবে। লুডভিগ সিদ্ধান্ত নেন তিনি জার্মানির পুরো কারেন্সি চেঞ্জ করে ফেলবেন। সে সময় তার এই সিদ্ধান্তের অনেকেই বিরোধিতা করেছিলেন।
অনেকেই বলেছিলেন লুডভিগ জার্মানির অর্থনীতিকে ধ্বংস করে দিতে চান, কিন্তু লুডভিগ সেসবে কান দেননি। 20 জুন 1948 রবিবার পশ্চিম জার্মানির স্কুল, টাউন হল, রেশন অফিস এবং টেম্পোরারি ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর সামনে লম্বা লাইন পড়ে। প্রত্যেক নাগরিক, এমনকি একটা শিশুর কাছ থেকেও 60 রাইক্সমার্ক করে নেওয়া হয়। এর বদলে তাদেরকে তখনই দেওয়া হয় 40 ডয়েশমার্ক, আর বাকি 20 ডয়েশমার্ক আরও কিছুদিন পর দেওয়া হয়। আর এর পরের দিন অর্থাৎ 21শে জুন থেকে ডয়েশমার্ক হয়ে যায় পশ্চিম জার্মানির নতুন লিগ্যাল কারেন্সি। তবে এখানে একটা ছোটোখাটো ধাক্কাও এসেছিল। ধরুন আপনার কাছে বাড়িতে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার পুরনো রাইক্সমার্কস ছিল, তাহলে কিন্তু তার সবটার বদলে আপনি কিন্তু নতুন ডয়েশমার্ক পাবেন না। ধীরে ধীরে পুরনো রাইক্সমার্ককে এমনভাবে কনভার্ট করা হয় যে অনেকে তাদের কাছে থাকা 100 রাইক্সমার্কের বদলে 6 বা 7 ডয়েশমার্ক পেয়েছিল। অর্থাৎ মানুষের কাছে যে সমস্ত সেভিংস ছিল তা হঠাৎ করেই শেষ হয়ে যায়। সে সময় অনেক সাধারণ জার্মান এটাই মনে করেছিল যে সরকার হয়তো তাদের সমস্ত সেভিংস নষ্ট করে ফেলতে চায়, কিন্তু এর পেছনে একটা খুবই ব্রুটাল ইকোনমিক লজিক রয়েছে। দেখুন, জার্মানির প্রবলেম কিন্তু এটা ছিল না যে জার্মানির কাছে টাকা নেই। জার্মানির প্রবলেম ছিল জার্মানির কাছে প্রচুর পরিমাণে টাকা, অথচ তার কোনো মূল্য নেই। আর লুডভিগ এক ধাক্কায় এই সমস্ত এক্সট্রা মানিগুলোকে মার্কেট থেকে বের করে দেন। এর ফলে নতুন যে ডয়েশমার্ক ইন্ট্রোডিউস করা হয় তার মার্কেটে কমতি দেখা যায়। তখন মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস আসে যে এই নতুন কারেন্সি পেতে গেলে আমাকে কাজ করতে হবে। আসলে পুরো টাকার যে কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের সাইকোলজির উপর ডিপেন্ড করে। তবে কিন্তু শুধুমাত্র কারেন্সি বদলালেই হচ্ছিল না, কারণ দোকানে যদি কেনার মতো কিছু নাই থাকে তাহলে ওই টাকার কোনো ভ্যালু ছিল না। আর ঠিক এখানেও লুডভিগ আরও একটা কঠিন সিদ্ধান্ত নেন। এর আগে জার্মানির সমস্ত জিনিসপত্রের দাম সরকার কন্ট্রোল করত, কিন্তু লুডভিগ ঠিক করেন যে সরকার কোনো কিছুর দাম নির্ধারণ করবে না, সমস্ত কিছু ছেড়ে দেওয়া হবে ফ্রি মার্কেটের ওপর। চলুন বিষয়টাকে আমি একটু সহজ করে বলছি। স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যদি সরকার কোনো জিনিসের দাম কন্ট্রোল করে রাখে তাহলে সেটা আদতে সেই দেশের ইকোনমির জন্য খুব ভালো, কিন্তু সবসময় এটা কাজ করে না। যেমন ধরুন, বাজারে আপনি যদি 1 কেজি আলু কিনতে যান এবং বাজারের চাহিদা অনুযায়ী তার দাম হওয়া উচিত 10 টাকা, অথচ সরকার দাম ঠিক করে রেখেছে 5 টাকা, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ভালো দিক, কিন্তু আদতে হয় উল্টোটা। যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ওই আলুটা বিক্রি করে কোনো লাভ করতে পারছে না, তখন তারা সেই আলুটাকে মজুত করতে শুরু করে, তারা কালোবাজারি করতে শুরু করে। তাই এই অতিরিক্ত প্রাইস কন্ট্রোল আসলে কিন্তু দেশের ইকোনমিকে আরও দুর্বল করে দেয়। লুডভিগ এই পুরো ঝামেলাটাকে জার্মানি থেকে সরিয়ে দিয়েছিলেন। তিনি জার্মানির সমস্ত প্রোডাক্ট থেকে প্রাইস কন্ট্রোল বা দাম নিয়ন্ত্রণ একেবারে সরিয়ে দেন, আর এর ফলাফল হয়েছিল খুবই অবিশ্বাস্য। ঠিক একদিনের মাথাতেই প্রত্যেকটা দোকানের শেলফ ভর্তি হয়ে যায়। দোকানিরা আবারও সমস্ত জিনিসপত্র বিক্রি করতে শুরু করেন। কালোবাজারি বন্ধ হয়ে যায়, কারণ দোকানিরাও তখন জানতো যে তারা নতুন কারেন্সি ডয়েশমার্ক পাবে যার ভ্যালু আছে, এবং তারা নিজেদের মতো করে তারা দাম ঠিক করতে পারবে এবং সেগুলো বিক্রি করে তাদের লাভ হবে। জুতো, জামা কাপড়, হাউসহোল্ড গুডস, খাবার, যে সমস্ত জিনিস ব্যবসায়ীরা এতদিন ধরে ওয়্যার হাউসে বা ব্ল্যাক মার্কেটে লুকিয়ে রেখেছিল সেগুলো আবার তারা অফিসিয়াল মার্কেটে আনতে শুরু করে, কারণ ব্যবসায়ীরা ততদিনে বুঝে গিয়েছিল তারা যত জিনিস বিক্রি করবে তাদের প্রোডাকশন যত বাড়বে তাদের মুনাফাও তত বাড়বে। এর ফলে জার্মানিতে যাদের কাছে ফ্যাক্টরি ছিল তারাও বেশি ইনসেন্টিভের আশায় আরও বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করতে শুরু করে। এতে ওভারঅল যে জার্মানি রয়েছে সেখানেও একটা হিউজ সাইকোলজিক্যাল চেঞ্জেস আসে। আগে কি হতো, মানুষ সারা দিন কাজ করে যে রাইক্সমার্ক পেত তা দিয়ে তারা কোনো খাবার দাবার কিনতে পারছিল না, তাই তাদের কাছে এক্সট্রা কাজ করার কোনো মোটিভেশন ছিল না। কিন্তু এরপর সিচুয়েশন পুরোপুরি বদলে যায়। আপনি যত কাজ করবেন আপনি তত ডয়েশমার্ক পাবেন এবং সেই টাকা দিয়ে আপনি সত্যি কোনো জিনিস কিনতে পারবেন। আর এটাই ছিল লুডভিগের সবথেকে বড় কন্ট্রিবিউশনগুলোর মধ্যে একটা। কিন্তু এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে কারেন্সি রিফর্ম হলো, দোকানে জিনিসপত্র ফিরেও এলো, তাহলেও কি একটা দেশের ইকোনমি এতটা স্ট্রং হতে পারে? আর এখানেই লুডভিগ আরও একটা কঠিন সিদ্ধান্ত নেন। দেখুন, এই সময় জার্মানিকে রিবিল্ড করার জন্য জার্মান সরকারের প্রচুর পরিমাণে টাকার দরকার ছিল, আর রিবিল্ড করার পাশাপাশি তাদের যুদ্ধের ক্ষতিপূরণও দিতে হচ্ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যেই লুডভিগ ট্যাক্স রিফর্ম করেন। লুডভিগের সিদ্ধান্ত নেওয়ার আগে জার্মানিতে আপনি যত বেশি ইনকাম করবেন তত খুব তাড়াতাড়ি আপনার ট্যাক্সের রেট হাই হয়ে যেত।
মানে যে হয়তো 100 টাকা ইনকাম করছিল তাকে হয়তো ট্যাক্স দিতে হতো 5 টাকা, কিন্তু যে 1000 টাকা ইনকাম করছে তাকে হয়তো ট্যাক্স দিতে হচ্ছে 500 টাকা। মানে একটা মানুষ যে বেশি ইনকাম করবে সে তার মোটিভেশনটা হারিয়ে ফেলছিল। আর লুডভিগ এখানেই কাজ করেছিলেন। তিনি ট্যাক্সে একটা হিউজ রিফর্মেশন নিয়ে আসেন। এই ট্যাক্সে একটা হিউজ রিফর্ম আসার ফলে জার্মানিতে প্রোডাকশন বেড়ে যায়, মানুষ বেশি বেশি করে ইনকাম করতে চায়, তারা তাদের খরচ বাড়িয়ে দেয়, আর এতে গোটা জার্মানির ইন্ডাস্ট্রিয়াল যে সাইকেলটা সেটা চলতে শুরু করে। এবার এই যে কারণগুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো ছাড়া 1950 সালে এমন কিছু ঘটে যেটা জার্মানির এই ইকোনমিক গ্রোথকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল, আর সেটা হলো কোরিয়ান ওয়ার। এই কোরিয়ান ওয়ারের সময় জার্মানি থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র, যুদ্ধের সামগ্রী সাপ্লাই হয়েছিল, যার ফলে জার্মানির ইকোনমি আরও তাড়াতাড়ি গ্রো করছিল। যে জার্মানি কয়েক বছর আগেও নিজের দেশের মানুষকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারছিল না, তারাই আজ বিশ্বজুড়ে ইন্ডাস্ট্রিয়াল গুডস এক্সপোর্ট করছিল। জার্মান কোম্পানিগুলোর কাছে ফিলোসফি ছিল খুবই সিম্পল, কম দামে বেশি জিনিস বিক্রি করা নয়, বরং এমন কিছু প্রোডাক্ট তৈরি করা যেগুলো হবে ডিউরেবল, প্রিসাইজ এবং টেকনোলজিক্যালি রিলায়েবল। আর এই রেপুটেশনটাই পরবর্তীকালে জার্মান ইন্ডাস্ট্রির সবথেকে বড় স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। ভোক্সওয়াগনের বিটেল মাস মার্কেটে জনপ্রিয় হয়ে ওঠে। মার্সিডিজ বেঞ্জ আবারও লাক্সারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সিম্বল হিসাবে ফিরে আসে। সিমেন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপ্যান্ড করে। বিএসএফ এবং বায়ারের মতো কেমিক্যাল কোম্পানিজ আবারও গ্লোবাল মার্কেটে জায়গা করে নেয়। আর এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের সরাসরি এফেক্ট পড়ে জার্মানির সাধারণ মানুষের উপরে। ফ্যাক্টরিজ যত প্রোডাকশন করতে শুরু করে ততই বেশি ওয়ার্কারের প্রয়োজন শুরু হয়, ফলে দেশ জুড়ে আনএমপ্লয়মেন্টের সংখ্যাও দ্রুত কমতে থাকে। যে জার্মানিতে যুদ্ধের শেষে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছিল, সেখানে দেখা দেয় ওয়ার্কার ক্রাইসিস। ফলে পূর্ব জার্মানি থেকে হাজার হাজার মানুষ পশ্চিম জার্মানিতে আসে কাজের খোঁজে। ইভেন পরিস্থিতি এমন জায়গা গিয়ে দাঁড়ায় 1950-এর দশকের মাঝামাঝি সময় জার্মানি ইউরোপের অন্যান্য দেশ থেকে ওয়ার্কার আনতে শুরু করে। ইটালি, টার্কি, গ্রিস, স্পেন সহ বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করে গ্যাস্ট্রাবাইটার অর্থাৎ গেস্ট ওয়ার্কাররা। তবে এই যে সম্পূর্ণ ট্রান্সফরমেশনটা আপনাদেরকে বললাম, এর পেছনে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর সেটা হচ্ছে জার্মানির স্কিল্ড ওয়ার্কার, এবং আরেকটা ছিল তাদের ভোকেশনাল ট্রেনিং সিস্টেম, যেখানে স্কুলে এডুকেশনের পাশাপাশি প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কম্বাইন করে পড়ানো হতো। এর ফলে ফ্যাক্টরিগুলো এমন কিছু ওয়ার্কার পেত যারা শুধুমাত্র লেবার নয়, তারা টেকনিক্যালি স্কিল্ড। আর খুব অল্প সময়ের মধ্যে একটা ফ্রেজ গোটা বিশ্বজুড়ে খুব পরিচিত হয়ে যায়, মেড ইন জার্মানি। তবে জার্মানির এই হিউজ ট্রান্সফরমেশনটা দেখে আমরা কিন্তু একটা জিনিস শিখতে পারি, জার্মানি কিন্তু কোনো শর্টকাট রাস্তা বেছে নেয়নি। তারা স্কিল তৈরি করেছে, ইন্ডাস্ট্রি তৈরি করেছে, টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দিয়েছে, ছোট বিজনেসকে তারা বড় করেছে, এক্সপোর্টের জন্য তারা এমন প্রোডাক্ট বানিয়েছে যে গোটা পৃথিবী তা কিনতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা একটা জিনিস বুঝেছিল যে একটা দেশ একটা সরকার চালায় না, সেই দেশটা চালাতে গেলে দরকার হয় ওয়ার্কার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, টিচার, টেকনিশিয়ান, এরা সবাই মিলে একটা দেশের ইকোনমি তৈরি করে। আমাদের দেশের জন্য কিন্তু এখানে একটা বড় লেসন রয়েছে। আমাদের কাছে হিউজ পপুলেশন আছে, মার্কেটও হিউজ, ট্যালেন্টের অভাব নেই। শুধুমাত্র বড় পপুলেশন থাকলে একটা বড় ইকোনমি হওয়া যায় না। এর জন্য দরকারি স্কিল, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, ডিসিপ্লিন আর লং টার্ম প্ল্যানিং। আমরা যদি ওই চলছে চলুক মেন্টালিটি থেকে বেরিয়ে এসে বিশ্বসেরা প্রোডাক্টটা আমরাই তৈরি করব, এই মেন্টালিটি আনতে পারি, তাহলে আমাদের ইন্ডিয়ার গ্রোথকেও কোনো দেশ আটকাতে পারবে না। কেমন লাগলো জার্মানির এই কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেয়ে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। আর এরপর আপনি এই ধরনের কোনো ভিডিও দেখতে চান কিনা সেটাও আমাদেরকে জানান। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে হিটলার কিভাবে ধনী বানিয়েছিল এই বিষয় ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।